সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো মোটামুটি 3টে অধ্যায় আমরা সমাপ্ত করলাম। আজকে আমরা 4 নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, যে অধ্যায় নাম হচ্ছে তড়িৎ প্রবাহে চুম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব। আমরা হয়তো শুনেছি যে কোনো তড়িৎ প্রবাহ ওর চারপাশে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, অথবা নাও শুনতে পারি। বাট 9-10 মেবি আপনাদের এই ধরনের টপিক আপনাদের ছিল। তো যাই হোক, আমরা এই তত্ত্বটি প্রমাণ করার জন্য ওয়েরস্টেড একটা পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তড়িৎ প্রবাহ এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তো এই জন্য আমরা একটা সেট আপ তৈরি করব, যে সেট আপের মধ্যে কী কী থাকবে। যে সেট আপে আমাদের তড়িৎ প্রবাহী তার থাকবে, আমাদের তড়িৎ চালক শক্তি থাকবে, এটি চাবি থাকবে এবং একটি চুম্বক শলাকা বা কম্পাস থাকবে। প্রথম আমরা কম্পাসটাকে এভাবে স্থাপন করব, দেন তার চারপাশে আমরা একটা তড়িৎ বর্তনী সৃষ্টি করব। এরপরে আমরা কি করব, এটি প্লাস, এটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এখন আমি যদি সুইচ অন করি, তখন দেখা যাবে এই যে চুম্বক শলাকা, এটি আমার যেভাবে আছে সেখান থেকে সে ডিফ্লেক্ট হয়ে যাবে, বা তার কী যাবে, সে ঘুরে যাবে কোনো একদিকে, যে কোনো একদিকে ঘুরতে পারে। কোন দিকে ঘুরবে সেটা আমরা একটু পরে আলোচনা করব। বাট আমরা আপাতত বলবো যে আমরা দেখতে পাবো যে এই শলাকাটি কী করছে, একটু তার অবস্থান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আমরা জানি চুম্বক ক্ষেত্রকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। একটি চুম্বকের সাধারণত 2টি মেরু থাকে, একটি হচ্ছে উত্তর মেরু, একটি হচ্ছে কি দক্ষিণ মেরু। উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, আবার উত্তর মেরুকে কী করে, বিকর্ষণ করে। সহজ কথায় সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু পরস্পরকে কী করে, আকর্ষণ করে। এখনও প্রশ্ন হচ্ছে, এখানে তো এই চুম্বকটি ছাড়া আর কোনো চুম্বক নেই, তাহলে এই চুম্বককে কে আকর্ষণ করলো অথবা বিকর্ষণ করলো? নিশ্চয়ই আমরা তাহলে বলতে পারবো এই তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার কারণে এখানের মধ্যে আলাদাভাবে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এইখান থেকে আমরা মোট 4টি সিদ্ধান্ত উপনীত হতে পারবো। সেই সিদ্ধান্তগুলো কি কি? প্রথম সিদ্ধান্ত হচ্ছে তড়িৎ প্রবাহ এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। নাম্বার 2 হচ্ছে এই যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার মান নির্ভর করবে আমাদের তড়িৎ প্রবাহের মানের উপর। তড়িৎ প্রবাহের মান যত বেশি হবে, আমাদের চুম্বক ক্ষেত্রের মানটিও তত বেশি হবে। এবং আমরা যদি আবার দেখতে পাই, আমরা একটা কাজ করতে পারি এখানে। সে কী কাজ? আমরা চাইলে তড়িৎ প্রবাহের দিকটা আমরা পরিবর্তন করে দিতে পারি। তাহলে এখন কি হবে? এখন দেখা যাবে তড়িৎ প্রবাহিত হবে আমাদের এই দিক থেকে এই দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকটা কী হয়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহের দিকটা চেঞ্জ করে দিলাম। এবং তখন দেখা যাবে যে আমাদের এই শলাকাটির ডিফ্লেকশনের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি, পূর্বে শলাকাটা যদি আমাদের এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসতো, তাহলে এখন কোন দিকে ঘুরবে, সে কী করবে, তার অবস্থানটা পরিবর্তন হবে কীভাবে, ঠিক তার বিপরীত দিকে। তার মানে সহজ কথা বলতে পারি, যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হবে তড়িৎ প্রবাহের কারণে, সেই চুম্বক ক্ষেত্রের দিক হবে তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। অ্যান্ড লাস্ট ওয়ান আমরা বলতে পারি 4 নম্বরটি, সেটা হচ্ছে কি, যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ এখানে স্থায়ী হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সেই চুম্বক ক্ষেত্রটি স্থায়ী হবে। সহজ কথা আমরা কি বলতে পারবো, তড়িৎ প্রবাহের কারণে এই অংশটির মধ্যে, বা তড়িৎ প্রবাহের কারণে এই পরিবাহীর চারপাশে একটি অস্থায়ী চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যাকে আমরা বলতে পারবো যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এবার আমরা তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ওয়েরস্টের পরীক্ষা থেকে দেখেছিলাম যে চুম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করব তড়িৎ প্রবাহের দিকের উপর। তো এই জন্য সর্বপ্রথম আমরা যার নিয়ম আমরা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু সূত্র। তার আগে আমরা একটা ব্যাপার আমরা জেনে নিই, যে চুম্বক ক্ষেত্রের দিক বলতে সাধারণত উত্তর মেরুর দিকে বোঝায়। চুম্বকের মধ্যে 2টে মেরু না, তো সাধারণত আমরা বলবো চুম্বক ক্ষেত্রের দিক বলতে আমরা উত্তর মেরুর দিককে অ্যাকচুয়ালি আমরা কী বলি, চুম্বক ক্ষেত্রের দিক নিয়ে চুম্বক ক্ষেত্রের দিক আমরা বলি। তো শুরুতে আমরা যেটা দেখছিলাম যে ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু সূত্র। এই জন্য আমরা একটা বোতল হাতে নেবেন আপনারা, দেন বোতলের ছিপিটা আপনারা হাতের মধ্যে নেবেন। ছিপিটা আমরা এখানে লাগানোর পরে আমি ছিপিটা এভাবে ঘুরাচ্ছি না,
ছিপি কোন দিকে যাবে? নিচের দিকে না? তার মানে নিচের দিক হচ্ছে চুম্বক আমাদের তড়িৎ প্রবাহের দিক, নিচের দিক হচ্ছে কি তড়িৎ প্রবাহের দিক। তার মানে নিচের দিকে যখন ঘুরাবো, খেয়াল করেন আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে ঘুরতেছে? বৃদ্ধাঙ্গুলিটা ঠিক এই বরাবর না? এই বরাবর হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক, বৃদ্ধাঙ্গুলির দিকটি। আর তড়িৎ প্রবাহের দিক হচ্ছে কোন দিকে? আমরা নিচের দিকে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। যদি উল্টো করি আমরা, যদি আমরা যদি এইভাবে ঘুরাই, তার মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? নিচ থেকে উপরের দিকে। এবং বৃদ্ধাঙ্গুলি ঘুরছে কোন দিকে? ঠিক তার বিপরীত দিকে না? তার মানে এই বৃদ্ধাঙ্গুলির দিকটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক, যাকে আমরা কি বলতে পারবো যে ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু সূত্র। এটা অবশ্যই আপনারা নিজেরা করবেন। তার মানে স্টেটমেন্টটা কীরকম? একটি তড়িৎবাহী তার বরাবর প্রবাহের উইমুখে একটি ডান পাকের, কারণ এগুলো হচ্ছে ডান পাকের, তাই তো? কারণ ডান পাক কেন বলা হয়? আমরা ডান দিকে ঘোরালে সে কী হচ্ছে? টাইট হয়ে যাচ্ছে না? তো এই জন্য এগুলোর নাম হচ্ছে ডান পাকের কর্ক স্ক্রু। এটি ডান পাকের কর্ক স্ক্রু ঘোরালে হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে ঘোরে চুম্বক ক্ষেত্রের দিক হবে সেদিকে। আর আমাদের কর্কটি যেদিকে যাবে সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। আর আমাদের এই বৃদ্ধাঙ্গুলির দিকটি হচ্ছে আমাদের কি? তড়িৎ ক্ষেত্রের দিক। এবার আমরা 2 নম্বর সূত্রটি দেখব। অ্যাকচুয়ালি আমরা যেটি মেনে চলবো বা যেটি নিয়ে আমরা বেশি কাজ করবো সেটি হচ্ছে 2 নম্বর সূত্রটি, যার নাম হচ্ছে ফ্লেমিংয়ের ডানহস্ত সূত্র। ফ্লেমিংয়ের ডানহস্ত সূত্র। এবং এই ক্ষেত্রে আমরা ডান হাত দিয়ে করা লাগবে, বাম হাত দিয়ে করলে কিন্তু হবে না। তো আমরা স্টেটমেন্টে একটু খেয়াল করি কী বলছে এখানে। একটি তড়িৎবাহী তারকে প্রবাহের অভিমুখী বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করে ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলে অন্য আঙুলগুলোর মাথায় চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। কি বুঝলাম? আমরা করলে ব্যাপারটা একটু সহজে বুঝতে পারবো। আপনারা কী করবেন? আপনারা এইভাবে ধরবেন, ঠিক আমার মতো করে, ঠিক এইভাবে তো এটা কিন্তু হাফ, এটা কিন্তু পুরোটা না, মুষ্টিবদ্ধ নয়, আমরা এইভাবে হাফ করে ধরেন। ওকে, দেন এই বৃদ্ধাঙ্গুলিটাকে এভাবে উপরের দিকে প্রসারিত করে রাখেন। এই বৃদ্ধাঙ্গুলি যদি আমাদের তড়িৎ প্রবাহের দিক হয়, তাহলে এই অন্যান্য আঙ্গুলগুলোর দিক হবে কিসের দিক? চুম্বক ক্ষেত্রের দিক। আমি আবারও বলছি, এই বৃদ্ধাঙ্গুলি যদি আমাদের তড়িৎ প্রবাহের দিক হয়, অর্থাৎ যদি বলে আমরা এই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার মানে চুম্বক ক্ষেত্রের দিক হবে কি বরাবর? ঠিক এই বরাবর হবে কি আমাদের চুম্বক ক্ষেত্রের দিক। ব্যাপারটা আবার খেয়াল করেন, এইটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, তাহলে এই অংশটি হচ্ছে কিসের দিক? এই অংশটি হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক। আমরা এটাকে আরেকটু সহজ করে বলবো। তার আগে আমরা একটি বিষয় শিখে রাখবো যে আমরা চুম্বক ক্ষেত্রের দিককে আমরা কীভাবে আমরা প্রকাশ করব। তো প্রকাশ করার জন্য আমরা মোট 2টি চিহ্ন ব্যবহার করব। একটি চিহ্ন হচ্ছে ডট, আর একটি চিহ্ন হচ্ছে ক্রস। তো আমরা তো সবাই মোটামুটিভাবে আমরা তীর চিনি, তাই না? তীরের অগ্রভাগ কেমন থাকে? তীরের অগ্রভাগটি অনেকটা এই ধরনের তীরের অগ্রভাগ থাকে। আর এই অংশটি থাকে তীরের পশ্চাৎভাগ। ওই যে ফেদার থাকে না আমাদের, পালকগুলো সাধারণত এভাবে ক্রস করে থাকে। তো এটা হচ্ছে পিছনের অংশ তীরের, আর এটা হচ্ছে তীরের সম্মুখ অংশ। ওকে, তো আমরা আমাদের চিহ্নগুলো চলে যাই। একটি হচ্ছে ডট, আর এটা হচ্ছে কি? ক্রস। এই ডট দিয়ে আমরা কি বুঝবো? এই ডট দিয়ে আমরা বুঝবো আমাদের আপনার খাতার তলটা আসছে না, ঠিক এই বরাবর চুম্বক ক্ষেত্রটা বাইরের দিকে বের হয়ে আসতেছে, বাইরের দিকে বের হয়ে আসবে। আর এটা দেখলে কি বুঝবো? যে খাতা তল বরাবর ভিতরের দিকে প্রবেশ করছে। কারণ আমরা পিছনের অংশটা কী দেখি? আমরা যখন এভাবে তাকাবেন, আপনি যখন এভাবে আমরা তাকাবো, এটি মনে করে আমাদের এটা তীরের পিছনের অংশ। যখন এভাবে তাকাবো তখন কী বুঝবো? যে তীরটি এইভাবে ভিতরের দিকে প্রবেশ করছে, তাই না? ওকে, তখন যখন ক্রস থাকবে তখন আমরা বুঝতে পারবো এটি হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? ঠিক ভিতরের দিকে। আর এই যে আমরা ডট দিয়ে আমরা কী বুঝবো? ধরি এটা হচ্ছে আমাদের তীরের অগ্রভাগ, তাহলে আমাদের এটা দিয়ে আমরা কী বুঝবো? যে তীরটা বাইরে বের হয়ে আসতেছে। তার মানে আমরা ডট দিয়ে বুঝি বাইরের দিকে, আর ক্রস দিয়ে আমরা কী বুঝি? ভিতরের দিকে। ওকে, এইবার আমরা কি করব? একটা তড়িৎ পরিবাহী তার আঁকি আমি। এটা হচ্ছে তড়িৎ পরিবাহী তার, এটি হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। এখন আমি কীভাবে বুঝবো যে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক কীভাবে হবে? ঠিক আছে, তাহলে আমরা আগে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটা একটু অ্যাপ্লাই করে পরে আমি অন্য একটি পদ্ধতি শিখিয়ে দিব। তখন তড়িৎ প্রবাহ কোন দিকে প্রবাহিত হচ্ছে? উপরের দিকে না? তাহলে আমরা বৃদ্ধাঙ্গুলি এভাবে ধরলাম যে তড়িৎ প্রবাহ উপরের দিকে যাচ্ছে।
তা দেখেন তো আমাদের এই অগ্রভাগগুলো কোন দিকে যাচ্ছে? ভিতরের দিকে না? খাতা তল বরাবর কোন দিকে? ভিতরের দিকে। তাহলে আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে আমাদের চুম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে কোন দিকে? ভিতরের দিকে, বা এটা হচ্ছে কী বোঝাচ্ছি আমরা? ভিতরের দিকে। ওকে, এখন আমরা এই পাশেরটা দেখব। এবার আমরা যখন এভাবে ধরবো, ঠিক এভাবে যখন ধরবো তখন কি মনে হচ্ছে দেখেন তো? বাইরে বের হয়ে আসতেছে না? দ্যাট মিন্স এই পাশের চুম্বক ক্ষেত্রের দিক কী হবে? এটি হচ্ছে বাইরের দিকে, এটি হচ্ছে বাইরের দিকে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে একটি তড়িৎ পরিবাহী তার দুপাশে চুম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে দুভাবে। কীভাবে? এটা অ্যাকচুয়ালি কেমন জানেন? আমরা তো অ্যাকচুয়ালি এটা 2 ডাইমেনশনাল ভিউ, তো ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম, মানে এই ভিতর দিকে ঢুকে বাইরে বের হয়ে আসতেছে। আমরা যখন একটা তীরকে যখন আমরা ব্যান্ড করব তখন কি এরকম হবে দেখেন তো? তীরটা এই দিকে ঢুকে এই দিকে বের হয়ে আসতেছে। আবার বলছি, এই দিকে ঢুকে এই দিকে বের হয়ে আসতেছে। সহজ কথা হচ্ছে এই দিকটা হবে ভিতরের দিকে, আর এই দিকে কী হবে? এটা মানে হচ্ছে কি বাইরের দিকে বের হয়ে আসতেছে। এই জন্য আমি খুব সহজ একটা প্রসেস আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। কী করবেন? ঠিক নাক বরাবর আপনারা দাঁড়াবেন। আমাদের তড়িৎ প্রবাহের দিক ঠিক নাক বরাবর দাঁড়াবেন। এটা হচ্ছে আমার ডান পাশ, এটা হচ্ছে আমার বাম পাশ। ডান পাশে বসবে ক্রস, আর বাম পাশে বসবে ডট। সহজ কথা, একদম সহজ হিসেব। আমরা তো ডান হস্তনীতি বা যেটাই হোক, কর্কেস্ট নীতি যেটাই করি, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনার ঠিক নাক বরাবর ধরবেন। নাক বরাবর ধরে তার ডান পাশ কী করবেন? ক্রস দিবেন, এবং বাম পাশে কী দিবেন? ডট দিবেন। অর্থাৎ ডান পাশ অংশটি হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে, আর বাম পাশের অংশটির ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে কোন দিকে? বাইরের দিকে। এখন আপনারা খাতা কীভাবে করবেন? হ্যাঁ, তো আপনার জন্য আমি একটা প্রেজেন্টেশন রেডি করলাম। সাপোজ এটা হচ্ছে আপনাদের খাতা মধ্যে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে উপরের দিকে। ওকে, এখন আপনি কিভাবে করবেন? আপনি কী করবেন? ফার্স্টে এভাবে ধরবেন, খাতাটা ধরবেন, ঠিক নাক বরাবর, আমার মতো নাক বরাবর ধরবেন। এইভাবে, ঠিক এভাবে নাক বরাবর ধরবেন। তাই নাক বরাবর ধরার পরে আমরা ডান পাশে কী দিব? ক্রস। ডান পাশে কী দিব? ডান পাশে আমি দিব ক্রস। দ্যাট মিন্স আমাদের এই দিকে তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে কোন দিকে? ভিতরের দিকে। এবং বাম পাশে কী দিব? বাম পাশে দিব ডট। দ্যাট মিন্স এক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে কোন দিকে? বাইরের দিকে। এখন যদি এমন হয়, যদি আমাদের তড়িৎ প্রবাহের দিক যদি কী হয়? নিচের দিকে হয়, তখন আমি কী করব? যখন এমন হবে তখন আমি কী করব? নিচের দিকে না, তখন কী করবো? জাস্ট একে খাতাকে জাস্ট কী করবেন? জাস্ট একটু ঘুরাই ঠিক উপরের দিকে নিয়ে আসবেন। ঠিক আপনার নাক বরাবর আবার ধরবেন, এবার নাক বরাবর ধরবেন। নাক বরাবর ধরার পরে ডান পাশে কী দিবেন? ডান পাশে ক্রস, বাম পাশে কী দিবেন? ডট। ওকে, দেন আমরা কীরকম পাবো? এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক। দ্যাট মিন্স আপনার এই পাশে কী পাচ্ছেন? এই পাশে ক্রস। দ্যাট মিন্স আপনি কী পাচ্ছেন? এদিকে আমাদের তড়িৎ প্রবাহ ভিতর ঢুকছে, আর এটা কি তড়িৎ প্রবাহ বের হয়ে আসতেছে। আমরা যদি কম্পারিজনটা দেখি, এটা ভালো করে দেখেন। ওকে, তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই। আপনার যা শুধুমাত্র কী করবেন? এই দিক বরাবর জাস্ট নাকটা এভাবে ধরবেন। আপনার নাকটা ধরবেন, ডানে ক্রস দিবেন, বামে কী দিবেন? ডট দিবেন। ক্রস মিন্স ভিতর দিকে, আর ডট মিন্স কি? বাইরের দিকে। তাহলে সহজ কথা আমরা বলতে পারি যে কোণের তড়িৎবাহিতা তার দুপাশে আমাদের চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। কিভাবে? ডট ক্রস কেন? কিছু না, যেটা বললাম, ধরলাম এটা যদি একটা ধনুক হয়, যদি আমি এটাকে একটা ধনুকের সাথে তুলনা করতে পারি, সাপোজ এটা হচ্ছে ধনুকের পিছনের প্রান্ত, এটা বাইরের প্রান্ত, এটা অ্যাকচুয়ালি এভাবে আসতেছে, এভাবে ঢুকে এভাবে বের হয়ে আসতেছে। ঠিক এরকম কার্ভ করে আমাদের অ্যাকচুয়ালি 2 ডাইমেনশনাল ভিউ তো দেখানো যাচ্ছে না, এভাবে ঢুকে এখানে ঢুকে ঠিক এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আপনারা একটা কাজ করতে পারবেন এটা বোঝার জন্য, এটা শুই নিতে পারেন। শুই আছে, সুই নিয়ে সুইটা আপনি এখানে সুইটা ঢুকাবেন, দেন আবার কী করবেন? সুইটা এদিক দিয়ে বের করবেন। এটি দিয়ে কী করতে পারবেন? আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের তার দুপাশে দুই ধরনের ডিরেকশন আমরা কেন পাচ্ছি। আমরা দিকটা নিয়ে আরেকটু কথা বলি। ধরলাম এটা হচ্ছে আমাদের একটা তীরের একটা ধনুক। হ্যাঁ, এটা একটা তীরের অগ্রভাগ, এটা হচ্ছে তীরের পশ্চাৎ ভাগ। তাহলে আমাদের কেন অ্যাকচুয়ালি আমাদের দুপাশে দুই ধরনের সৃষ্টি কেন হচ্ছে? তো আমি যদি এদিকে আমাদের ভিতর দিকে না,
তো ধরলাম এদিকে আমাদের তীরটা প্রবেশ করছে ঠিক এ বরাবর, সাবধান করবেন, এই বরাবর তীরটা প্রবেশ করছে। ওকে, তীরটা এ বরাবর প্রবেশ করলো, প্রবেশ করে সেখানে ব্যান্ড হয়ে সে এদিকে বের হয়ে আসতে চাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ক্রস মিন্স হচ্ছে কোন দিকে, ভিতরের দিকে। আর এই যে দেখতে পাচ্ছি এটা বের হয়ে আসতেছে না, এভাবে বের হয়ে আসতেছে না, তার মানে এটা হচ্ছে কোন দিকে, আমাদের খাতার তল বরাবর বাইরের দিকে। এই হচ্ছে তড়িৎ প্রবাহের কারণে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক। আশা করি সব বুঝতে পারছেন। এই পর্যন্ত না বোঝেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমরা মোট দুইটা সূত্র চিনি, একটা জানি ম্যাক্সওয়েলের কর-কিস্কু সূত্র, আর এটা হচ্ছে কি আমাদের ফ্লেমিংয়ের ডান হস্ত সূত্র। তো আমরা বেসিক্যালি আমরা ইউজ করবো কোনটা, ফ্লেমিংয়ের ডান হস্ত সূত্র। সহজ কথা কোনটা, তাকাবেন ডানে ক্রস, বামে হচ্ছে কি ডট। এবার আমরা পড়ব বিও-সেভার সূত্র। তো লাপ্লাস নামে একজন বিজ্ঞানী কোনো তড়িৎ পরিবাহীর চারপাশে কোনো একটি বিন্দুতে যে চুম্বকক্ষেত্রের সৃষ্টি হয় তার মান নির্ণয় করার জন্য এটি সূত্র প্রদান করেন। পরবর্তীতে জিন ব্যাপটিস্ট বিও এবং ফেলিক্স সেভে নামে দুইজন বিজ্ঞানী ওই লাপ্লাসের সূত্রটিকে সর্বপ্রথম পরীক্ষাগারে প্রমাণ করে দেখেন, এবং পরবর্তীতে ওই দুজনের নাম অনুসারে সূত্রটির নামকরণ করা হয় বিও-সেভার সূত্র। অনেক বড় একটা সূত্র, দেখে হয়তো ঘাবড়ে যেতে পারেন, কিন্তু এটাকে আমরা যদি একটা অংশ করে আমরা পড়ি তখন দেখবেন খুব সহজ একটা সূত্র। জাস্ট আপনাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি আমি। প্রথমে যদি বলি, আমাদের কোনো একটা বিন্দুতে যে পরিমাণ চুম্বকক্ষেত্রের সৃষ্টি হবে সেটি নির্ভর করবে কিসের ওপর, অবশ্যই তড়িৎ প্রবাহের উপর। তার মানে আমরা বলতে পারবো তড়িৎ প্রবাহের মান যদি বেশি হয় তাহলে চুম্বকক্ষেত্রের মান কী হবে, অবশ্যই বেশি হবে। তার মানে আমরা বলতে পারবো যে চুম্বকক্ষেত্রের মান তড়িৎ প্রবাহের মানের সমানুপাতিক। 2 নম্বরে আমরা আসবো যে তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে কী হবে, তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে আমাদের কি চুম্বকক্ষেত্রের মানও তত বেশি হবে। তার মানে দৈর্ঘ্যের সাথে কি সে সমানুপাতিক। এবং তড়িৎ তার থেকে যত দূরে আমাদের যত দূরে বিন্দুতে আমরা চুম্বকক্ষেত্রের মান নির্ণয় করব, দূরত্বের সাথে কি হবে আমাদের চুম্বক বলের মান, অবশ্যই ব্যস্তানুপাতিক। আমরা জানি কি দূরত্ব যত বাড়বে আমাদের কি চুম্বক বলের মান অবশ্যই তত কমে যাবে, স্বাভাবিক। আমরা দূরে চলে যাচ্ছি দূরে চলে যাবে তখন প্রভাব তো আস্তে আস্তে কী হয়, কমতে থাকে। তার মানে কি দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। এবং এই ক্ষেত্রে আমরা একটা কোণ নিয়ে কাজ করব, সেটি নিয়ে একটু পর আমরা বলি। আচ্ছা, তাহলে শুরুতে আমরা বলবো নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের, আমরা আলোচনা করব প্রথমে ক্ষুদ্র দৈর্ঘ্য দিয়ে। ছোট্ট একটা দৈর্ঘ্য নিলাম আমরা, যে পুরো দৈর্ঘ্যতে ছোট্ট একটা দৈর্ঘ্য নিলাম ডিএল। আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে যখন তাকে আমরা ইন্টিগ্রেট করব, আপনারা হয়তো ইন্টিগ্রেশন পড়েছেন অলরেডি এর মধ্যে, বা যেটা যোগজীকরণ, আমরা ক্ষুদ্র একটা অংশকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে আমরা টোটাল অংশটা পেয়ে যাই, যেটা যোগজীকরণ করলে আপনারা সেটা দেখতে পাবেন। তো এই জন্য আমরা প্রিসাইসলি হিসাব করার জন্য আমরা একটা ক্ষুদ্র একটা অংশ নিলাম, জাস্ট ডিএল নিলাম, ধরলাম এটি হচ্ছে ডিএল এর মধ্যবিন্দু, এবং এই তড়িৎ পরিবাহী তার থেকে পি বিন্দুতে, আর দূরত্বে পি বিন্দুতে আমরা চুম্বকক্ষেত্রের মান নির্ণয় করব, এবং ধরলাম এই তড়িৎবাহী তার দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, এবং আরেকটা জিনিস খেয়াল করি আমরা, এই যে ডিএল এর এই অংশের সাথে আমাদের যে সংযোগ বিন্দুটি আছে না, সংযোগ রেখা, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত, থিটা। আবারও বলি, ডিএল এবং ডিএল এর মধ্যবিন্দু থেকে পি এর যে দূরত্বের যে একটা সংযোগ রেখা আছে না, এটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোনটা, থিটা। তাহলে এবার আমরা স্টেটমেন্ট একটু পড়ি। নির্দিষ্ট মাধ্যমে কোনো পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলার ফলে এর চারপাশে কোনো বিন্দুতে সৃষ্ট চুম্বকক্ষেত্রের মান, এখান থেকে অ্যাকচুয়ালি শুরু, পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারবো আমরা চুম্বকক্ষেত্রের মানকে আমরা বি দিয়ে প্রকাশ করি, বি। ওকে, যেমন তড়িৎ ক্ষেত্রকে আমরা কী দিয়ে প্রকাশ করতাম, ই দিয়ে, আর এখানে চুম্বকক্ষেত্রের মানকে আমরা কী দিয়ে প্রকাশ করবো, বি দিয়ে। তা আমরা বলতে পারবো যে এই বি এর মান হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক, এবং একে আমরা প্রকাশ করবো ডিবি দিয়ে, কারণ ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য আমরা ক্ষুদ্র পরিমাণে চুম্বকক্ষেত্রের মান পাবো। তাহলে ডিবি ইজ সমানুপাতিক আমাদের ডিএল, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে কি সমানুপাতিক। তড়িৎ প্রবাহের সমানুপাতিক,
দ্যাট মিনস আমরা বলতে পারবো ডিবি সমানুপাতিক আই। পরিবাহীর ওই অংশের মধ্যবিন্দু থেকে, অর্থাৎ এর মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বিন্দু থেকে, মধ্যবিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। অ্যান্ড লাস্ট ওয়ান, পরিবাহী, এটা হচ্ছে পরিবাহী এবং ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিন্দুর সংযোগ রেখা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পরিবাহী, মধ্যবিন্দু এবং পি এর যে সংযোজক রেখা তাদের যে অন্তর্ভুক্ত কোণ, পরিবাহী এবং ওই অংশের মধ্যবিন্দু ও ওই বিন্দুর সংযোজক সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ ডিবি সমানুপাতিক সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই কোণটা হচ্ছে কি পরিবাহী এবং মধ্যবিন্দু এবং পি বিন্দুর সংযোজক রেখার অন্তর্ভুক্ত কোণ, এবং এই ডিবিটা হচ্ছে বা আমাদের চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে ওই কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা যদি এই তিনটে যেটা আমরা একত্র করে যদি লিখতে চাই, যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, বা ডিবি ইকুয়াল টু কে আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবং পরীক্ষা করে দেখা গিয়েছে যে এ কে, বা যেটা আমরা সমানুপাতিক যে ধ্রুবকটি আনলাম, তার মান হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই মিউ নটকে বলা হয় শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। যদি অন্য কোনো মাধ্যমের জন্য আমরা যদি ডিবির মান বের করতে চাই তাহলে কি দাঁড়াবে? অন্য মাধ্যমের জন্য আমাদের সূত্রটি কি দাঁড়াবে? তাইলে আমাদের সূত্রটি দাঁড়াবে ডিবি ইকুয়াল টু মিউ বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ এখানে মিউটা হচ্ছে কি, মিউ হচ্ছে ওই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, কারণ আমরা শুরুতে শুরু করেছিলাম কি দিয়ে? নির্দিষ্ট মাধ্যম দিয়ে। এখন ডিবি মানে কি? ছোট্ট একটা দৈর্ঘ্যের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে আমি চাচ্ছি সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য আমি চৌম্বক ক্ষেত্রের মান বের করবো। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? আমরা উভয় পক্ষে আমরা জাস্ট কী করবো? ইন্টিগ্রেশন করে দিব আমরা। দেন ইন্টিগ্রেশন করে দিলে আমরা কী পাবো? আমরা পাবো ইন্টিগ্রেশন ডিবি থেকে আমরা পাবো কি? বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, কারণ ওরা ধ্রুবক তো বাইরে নিয়ে চলে আসলাম, আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে আমরা যখন তাকে যোগজীকরণ করব তখন আমি এই পি বিন্দুর মধ্যে মোট চৌম্বক ক্ষেত্রের মান আমরা বের করতে পারবো। তো আমরা যে শূন্যস্থানের যে চৌম্বক প্রবেশ্যতা মিউ নট, তার একটা নির্দিষ্ট মান আছে। সে মানটি হচ্ছে 4 পাই 10⁻⁻7 টেসলা মিটার পার এম্পিয়ার। তাহলে আমরা যে ধ্রুবকটা পাই কে, মিউ নট বাই 4 পাই, ওর মান হচ্ছে কত? 10⁻⁻7 টেসলা মিটার পার এম্পিয়ার। তো আমরা এখানে একটা টেসলা একটা একক পাচ্ছি, যেটা হয়তো আমরা আগে থেকে জানতাম না। তো টেসলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের চুম্বক ক্ষেত্রের মানের একক, বা বি এর এককটা হচ্ছে টেসলা। টেসলার নামটা কোথা থেকে এসেছে? আমাদের মানে বিজ্ঞানের যাদের অবদান থাকার কথা এর মধ্যে একজন নাম হচ্ছে টেসলা। তো টেসলা সম্পর্কে আপনারা একটু হয়তো বা ইউটিউব বা গুগল করে দেখবেন যে টেসলা কারণে আসলে আমরা যে ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা আমরা ফোন আমরা ওয়্যারলেস যে কমিউনিকেশন, টোটাল বেসটা আমরা পাই টেসলা থেকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বা আফসোসের বিষয় হচ্ছে টেসলা যত আবিষ্কার হয়েছে তার খুব কম সংখ্যক আবিষ্কার আমরা পেয়েছি। ম্যাক্সিমাম তার আবিষ্কারগুলো
নষ্ট করে দেওয়া হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে বা অপ্রকাশিত রয়ে গিয়েছে। তো টেসলা নিয়ে একটু যদি আলোচনা করো তখন দেখবেন যে অ্যাকচুয়ালি আমাদের মডার্ন ফিজিক্সের বা মডার্ন টেকনোলজির অবদান রাখার মতো খুব বড় একজন সায়েন্টিস্ট কে ছিলেন? টেসলা ছিলেন। আপনারা কাজ করবেন, সে কাজটা হচ্ছে আমাদের যদি তড়িৎ প্রবাহ যদি আপনাদের প্রশ্ন এইভাবে আঁকা থাকে, তড়িৎ বর্তনীতি তড়িৎ পরিবাহিতার, তখন কোন দিকে ডট হবে, কোন দিকে ক্রস হবে, আর যদি এভাবে হয় তার ভিন্ন দিকে হয়, কোন দিকে ডট হবে, কোন দিকে ক্রস হবে, সেটা আপনারা এঁকে আমাকে দেখাবেন। ঠিক, আজকে একটা লম্বা ক্লাস নিলাম। অ্যাকচুয়ালি আসলে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে একটু খুব সফিস্টিকেটেড একটা টপিকস, আপনার খুব ভালো করে এটা বুঝতে হবে। আর এই জন্য অ্যাকচুয়ালি আমাদের ক্লাসের হয়তো বা দৈর্ঘ্যটা একটু বড় হয়ে গিয়েছে আর কি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। ধন্যবাদ।